ওয়েলকাম রিয়ান। তো কি অবস্থা তোমাদের? অনেকদিন পরে ক্লাস, ডেফিনেটলি সবাই যুক্ত হও। একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে কিছু আমাদের এই সপ্তাহে দুইটা ক্লাস হয় নাই। তো এই দুইটা ক্লাস তো ডেফিনেটলি রিকভারি ক্লাস হওয়া উচিত। সো ওই শিডিউলটা হচ্ছে একটু তোমাদের বলে দিচ্ছি, এবং আমাদের পর্যায়বৃত্ত গতির চ্যাপ্টার শেষ। আরও একটা এক্সট্রা ক্লাসের কথা বলা ছিল, যে আমরা একটা অঙ্ক দিয়ে রাখছিলাম তোমাদেরকে, এই যে একটা স্প্রিংয়ের দুইটা বস্তু যুক্ত আছে ওইটা। এর পাশাপাশি হচ্ছে কি আমরা আরও কয়েকটি অঙ্ক করবো আজকে, এবং আজকের ক্লাসের পরে পর্যায়বৃত্ত গতি শেষ। ওকে, আমরা এটা সাফিসিয়েন্ট পড়ে ফেলছি। এখন তোমরা কেমন আছো, কী অবস্থা? তোমাদের এক্সাম তো মোস্ট প্রবাবলি শেষ হয়ে গেছে, তাই না? ডুয়ার বাই 3 পয়েন্ট অন গ্রুপে অনেকেই এক্সামের একটা ব্যস্ততার মধ্যে ছিলে, বা ক্লাসে উপস্থিতিও কম ছিল। তো আশা করা যায় এরপরের আর অল্প কিছু ক্লাসই আসলে 3 পয়েন্ট অনে আছে। তো এটা করলে আমাদের ফার্স্ট পেপারটা গুছানো থাকবে, এবং এটা গুছানো থাকা দরকার এই কারণে, কারণ এটা যদি গুছানো থাকে সেই ক্ষেত্রে তুমি যখন সেকেন্ড ইয়ার শেষ করে টেস্টের আগে ফার্স্ট ইয়ারটাকে আবার রিভাইজ করতে চাবা, এই ভিডিওগুলো চ্যাপ্টারগুলো দেখতে পারবা। হ্যাঁ, সেগুলো গুছিয়ে রাখতে হবে, এগুলো ইভেনচুয়ালি তখন বেশি তোমার জন্য হেল্পফুল হবে। ওকে, ফাইন। তো কী অবস্থা সবার, কেমন আছো? আজান দিচ্ছে, সো আমরা এখনই হচ্ছে ক্লাসটার ভিতরে যাব। সো ওকে, অল সেট। ফাইন, এই তো। ওকে, অর্ক ভাই, ওয়েবসাইটের ক্লাসগুলোতে ভিডিও আগে পিছে করার অপশন অ্যাড করলে সুবিধা হইতো। আছে তো, আগে পিছে করার অপশন তো আছে অর্ক। ফাইন, আচ্ছা। ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ওকে ভাইয়া, ক্লাস না হলে কাইন্ডলি একটু জানাই দিলে ভালো হয়। ওকে ফাইন, হ্যাঁ ডেফিনেটলি। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো, আমরা পর্যায়বৃত্ত গতি হচ্ছে গিয়ে পড়ে ফেলছি অলরেডি। আমাদের লাস্ট ক্লাস হচ্ছে পর্যায়বৃত্ত গতির আজকে। ওকে ফাইন। এর পাশাপাশি আমাদের তরঙ্গ শুরু করার কথা, ওয়েভ, যেটা হচ্ছে আগামীকালকে একটা এক্সট্রা ক্লাস আমরা করব। আগামীকালকে শুক্রবার, শুক্রবারে এই সপ্তাহে যেহেতু ক্লাস হয়নি দুইটা, এজন্য একটা এক্সট্রা ক্লাস করব আমরা ফ্রাইডে, আগামীকালকে। এবং যে টাইমে আমাদের ক্লাস হয় ওই টাইমেই 7:30-এ এইটা এক্সট্রা ক্লাস। এক্সট্রা বলতে বেসিক্যালি আমাদের যে ক্লাস দুটো হয়নি সেই ক্লাসের হচ্ছে গিয়া ব্যাকআপ ক্লাস আগামীকালকে এক্সট্রা টাইমে আমরা এটা নিব, একটাই ক্লাস এক্সট্রা আমরা নিব। ঠিক আছে, ফাইন। সো গেল এটা। তো এবার আসো আমরা পর্যায়বৃত্ত গতি যতটুকু পড়ছি তার পরের অংশগুলো শুরু করি। ওকে, খুব ক্ষুদ্র অংশ, আজকে কিছু অ্যাডভান্স অঙ্ক আমরা করতে পারি। সো তোমাদেরকে একটা টাস্ক দেওয়া ছিল, তোমাদের মনে আছে ডেফিনেটলি। ওইটা তো আমরা করব, ওইটা একটু মনে করে দিচ্ছি। যে এরকম ছিল যে একটা স্প্রিং আছে, এবং এই স্প্রিংয়ের সঙ্গে দুইটা ভর যুক্ত করা আছে। এই স্প্রিংটার সঙ্গে দুইটা ভর যুক্ত আছে, একটা M1 আর একটা M2। এবং এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কে বলা ছিল। তো বলা ছিল যে এই দুইটাকে যদি আসলে টান দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে এইটা হচ্ছে গিয়া সিম্পল হারমোনিক মোশনে দুলবে। এটা একটা সরল চলিত স্পন্দন হবে বা সিম্পল হারমোনিক মোশন হবে। ওকে, আচ্ছা। তো এই যে সিম্পল হারমোনিক মোশনটা হবে, সেটার পর্যায়কাল কত এটা আমাদের বের করতে বলা ছিল।
যে এটার পর্যায়কালটা কত হবে। ওকে, সো এইটা বেশ স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, অনেকে করার চেষ্টাও করছো। সো এটা একটা আইআইটি স্ট্যান্ডার্ড প্রবলেম, বাট আমরা এটা বুঝতে পারবো। ওকে, অনেক সহজেই আমরা এটা আসলে ধরতে পারবো। সো আজকে শুরুতেই আমরা এই অঙ্কটা সলভ না করি, আমরা প্রথমে আরও কয়েকটা অঙ্ক সলভ করি, দেন আমরা এই অঙ্কটা সলভ করব। ঠিক আছে, এটা লাস্ট দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, তো এরপরে লেটস সে এইটা হচ্ছে দুইটা ইনক্লাইন সারফেস, দেখতে পাচ্ছ যে দুইটা ইনক্লাইন সারফেস, যে নততল। ওকে, তো দুইটা নততল যদি হয় সেই ক্ষেত্রে দুইটা নতিকোণ ডিফারেন্ট। ধরো এই যে এটা আছে, এইটার নতিকোণ হচ্ছে গিয়া θ1 এবং এইটার নতিকোণ θ2, এবং এটাতে কোনো ঘর্ষণ নাই। তো ঘর্ষণহীন এই সারফেসে এই জায়গা থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিলাম, তাহলে এই বস্তুটাকে এখানে যদি ছেড়ে দেওয়া হয়, কোয়াইট সিম্পল, বস্তুটা কি করবে, এই পথে নেমে উঠবে, এরপরে আবার এই পাশে নেমে উঠবে, এভাবে করে দুলতে থাকবে। যেহেতু ঘর্ষণ নাই, সো দ্যাটস ওয়াই এখানে কোনো ধরনের ফ্রিকশনাল লস থাকবে না শক্তির, এবং শক্তি সংরক্ষিত থাকবে। দ্যাটস ওয়াই এটা সরল চলিত স্পন্দনে এভাবে করে দুলতে থাকবে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে এইটার, এটা যখন এখানে দুলবে তার পর্যায়কাল কত হবে। এটা সরল চলিত স্পন্দনে যখন দুলবে এখানে, তখন এটার পর্যায়কাল কত হবে। ওকে, তো বুঝতেছে এটা এভাবে করে পড়ে আবার এখান থেকে এভাবে করে উপরের দিকে উঠবে। তো আমাদের পর্যায়কাল বের করতে হবে। এটা সবাই বুঝে ফেলছো, যেটা এভাবে করে যদি এভাবে করে দুলতে থাকে তাহলে সেটা একটা সরল চলিত স্পন্দন হবে। তো আমাদের এইটার পর্যায়কাল বের করতে হবে টি, এই পর্যায়কাল টি কত এটা বের করতে হবে। এখন আমরা তো এটা সবাই বুঝতে পারতেছি যে এটা ডেফিনেটলি যত উচ্চতা থেকে পড়ছে ঠিক ততটুকু উচ্চতাই সে আবার উঠবে, ইজন্ট ইট? কজ শক্তি সংরক্ষিত থাকলে যে উচ্চতা দিয়ে পড়ছে সেই উচ্চতা পর্যন্তই সে আবার উঠবে, তাই না? তারপরে আবার নেমে ওই উচ্চতায় উঠবে, এভাবে দুলতে থাকবে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারবো, একটা দোলন মানে কি, এখান থেকে এখানে গিয়ে আবার এখানে চলে আসা, তাই না? তাহলে এই জায়গা থেকে নামতে কত টাইম লাগে? লেটস সেই এ বিন্দু থেকে, এইটা হচ্ছে বি বিন্দু, এইখানে নামতে যে টাইম লাগে সেটাকে আমরা বললাম T1। আর বি থেকে এটা মনে করো সি বিন্দু, সি বিন্দুতে যেতে যে টাইম লাগে সেটা হচ্ছে T2। তাহলে এ থেকে পুরো সি পর্যন্ত যাইতে মোট যে টাইমটা লাগে সেটা হবে T1 প্লাস T2। এবং এটা বুঝতেছো এটা তো যাওয়ার টাইম, এ থেকে সিতে গেছে, মানে বুঝতেছো T1 লাগছে নামতে, T2 লাগছে উঠতে, তাহলে মোট এই এ থেকে সিতে যেতে টাইম লাগলো T1 প্লাস T2। বাট একটা দোলন বলতে কি বোঝায়, এই পাশে গিয়ে আবার এই পাশে ব্যাক করা, তাইলেই তো একটা দোলন হইল। সো বুঝতেছো এই পাশে গিয়ে তারপরে আবার যে ব্যাক করলো, তার মানে বুঝতেছো যে যাইতেই লাগে এই টাইম, এটা 2 দ্বারা গুণ করলে আমরা বের করতে পারবো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়া পর্যায়কাল বা টাইম পিরিয়ডটা কত। নিশ্চয়ই এটা সবাই আমরা বুঝছি, তাই না? দেখো T1 যাইতে উঠতে T2, তাহলে আবার ফিরে আসতে এটা দ্বিগুণ, এটা যোগফলের দ্বিগুণ। তাহলে এখন আমাদেরকে জাস্ট এটাই বের করতে হবে যে T1 কত আর T2 কত, T1 কত আর হচ্ছে গিয়া T2 কত। ওকে, নামার টাইমটা কত, ওটার টাইমটা কত। সো এটা তো কোয়াইট সিম্পল, আমরা এটা বের করতে পারবো ইজিলি। যেটা জানা আছে যে উচ্চতা থেকে যখন আসলে বস্তু পড়ে, এখানে আদিতে বেগ কত ছিল, আদি বেগ ছিল 0, তাই না? আর এই বরাবর একটা ত্বরণ আছে, এই নিচের দিক বরাবর নিচের দিকে একটা ত্বরণ কাজ করবে, এই দিকে একটা ত্বরণ কাজ করবে। সেই ত্বরণটা কত আমরা জানি যে নততল যদি হয় তাহলে এই বরাবর ত্বরণ হবে হচ্ছে জি সাইন থিটা, আর এখানে থিটার ভ্যালু যেহেতু θ1 তাহলে জি সাইন θ1। ঠিক তেমন করে এই পাশে একটা ত্বরণ কাজ করবে নিচের দিকে, যেটা হচ্ছে জি সাইন θ2, এই কোণটা নিতে হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ। সো এটা তো আমরা বুঝতেছি ওই যে গতির সমীকরণ থেকে, এস ইকুয়ালস টু ইউটি
প্লাস হাফ এ টি স্কোয়ার। তো পড়ার সময় আদিবেগ ছিল 0, তাহলে ইউ এর ভ্যালু 0। আর যতটা পথ সে পড়ছে, এই এস হচ্ছে যতটুকু পথ সে এখান থেকে এখানে আসতে পড়ছে। তো কতটুকু পথ পড়ছে দেখেই বুঝতেছে, এ বি পরিমাণ পথ পড়ছে। এ বি, এইটাই তো এস, এটাই তো এস, এ থেকে যে বিতে গেছে। তাহলে এই এস যদি বের করতে চাই, এই ত্রিভুজে খেয়াল করলেই বুঝতেছো এইচ দেওয়া আছে, সাইন থিটা 1, এই কোণে সাইন হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে সরণ এস, তাহলে এইচ বাই এস। তাহলে দেখো এখান থেকে এসটা বের করা যাবে, এস ইকলস টু এইচ ডিভাইডেড বাই সাইন থিটা 1। ওকে, তাহলে এস এর ভ্যালুটা এখানে বসানো যাচ্ছে, তাহলে এটা ইকলস টু হবে এইচ ডিভাইডেড বাই সাইন থিটা 1, আদিবেগ 0, হাফ। আর এর ভ্যালু, এর ভ্যালু তো এখানে আমরা জানি যে জি সাইন থিটা 1, ত্বরণটা ওই সরণ বরাবর, তাহলে জি সাইন থিটা 1 ইন্টু এই পড়ার টাইমটাকে আমরা টি1 বলছি। দেখো এ থেকে বিতে আসার টাইমকে টি1, তাহলে এই জায়গা থেকে যদি আমরা সলভ করি তাহলে টি1 এর ভ্যালু বের করা যাবে। দেখো এখান থেকে যদি আমরা টি1 বের করি তাহলে বেসিক্যালি এরকম আসবে, দেখো নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো, তাই না? যে এই 2 উপরে উঠে আসছে, আর হচ্ছে এই যে জি সাইন থিটা 1 দ্বারা এই পাশে ভাগ হয়েছে, এবং এটা যখন এই পাশে ভাগ হয়েছে তখন এখানে হয়ে গেছে জি সাইন স্কোয়ার থিটা 1। ওকে, এটা রুট ওভার করে দিলে আমরা টি1 পাইছি। তাহলে ঠিক তেমন করে আমরা টি2ও পাবো। টি2ও তাহলে কত হবে? টি2 হবে রুট ওভার 2h ডিভাইডেড বাই জি, এখানে থিটা 1 ছিল, এখানে হবে সাইন স্কোয়ার থিটা 2। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো। এই পাশেও একই রকম, এখানে ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা 2। এই সূত্রেই যদি বসাইতাম তাহলে এখান থেকেও এরকমই আসতো। ওকে ফাইন, তাহলে এই দুটাকে এখানে যোগ করে বসাই দিতে পারবো। তাহলে এই দুটাকে যদি ওখানে বসাই তাহলে দেখো 2 ইন্টু রুট ওভার 2h ডিভাইডেড বাই জি, এই যে টি1 এবং টি2 এর ভ্যালু এখানে বসা দিছি। আচ্ছা, 1 বাই সাইন থিটা 1 প্লাস 1 বাই সাইন থিটা 2, নিশ্চয়ই এটা সবাই বুঝছো। দেখো এই দুইটা জিনিস এখানে বসাইছি, বসাইলে রুট ওভার 2h বাই জি, দুইটাতেই আছে, এটা কমন নিয়ে আসছি। আর এখানে থাকতেছে 1 বাই সাইন স্কোয়ার থিটা, রুট ওভার করলে ওটা হয়ে যাচ্ছে সাইন থিটা, এভাবে করে পরেরটাও। তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। তাহলে টি ইকলস টু দেখতেছো 2 ইন্টু রুট ওভার 2h বাই জি, 1 বাই সাইন থিটা 1কে আমরা কি বলতে পারবো? কোসেক থিটা 1, কোসেক থিটা 1 প্লাস এটা হচ্ছে কোসেক থিটা 2। সো ডান, পর্যায়কাল বের হয়ে গেছে। এই টাইপের অঙ্ক একাডেমিকে আমাদের কমই আসবে, আসবে না এক্স্যাক্টলি, বাট অ্যাডমিশনে এই টাইপের অঙ্ক আসতে পারে টুকটাক, এটা একটা ডিফারেন্ট ম্যাথ, এবং এটা সবাই নিশ্চয়ই বুঝছো, তাই না? এর আগে যে 8টা ক্লাস আমরা করছি সেই 8টা ক্লাসেই আসলে পর্যায়বৃত্ত গতি পর্যাপ্ত পরিমাণে আমরা পড়ছি, অতটুকুতে আমরা সাফিসিয়েন্টলি ভালো করতে পারবো। ওকে, তো এর পাশাপাশি এই টাইপের অঙ্ক দুই একটা আমরা দেখি ইউজুয়ালি চ্যাপ্টারের শেষে, তো সেটাই আজকে আমরা দেখছি। বুঝছি, ক্লিয়ার? ওকে ফাইন। আবু সাইদ, ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন পরে আমি ওয়েবসাইটে, অনেক দিন ধরে আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। এই প্রবলেমগুলো যখন আসলে তোমরা বলো তখন আমি অবাক হয়ে যাই হঠাৎ করে যে এটা আসলে কি হয়েছে। তো যাই হোক, ফাইন। নাদিদ, এটা একটু দেখো যে আবু সাইদের এই প্রবলেমটা একটু দেখো তো ভাই, তুমি মেসেজ করো পেজে, অবশ্যই রেসপন্স যাবে। ওকে ফাইন। আচ্ছা, তো এখন কি এটা সবাই বুঝতে পারছে, তাই না? এই অঙ্কটা সবাই আমরা বুঝে ফেলছি। গেল এটা। এরপর আরেকটা কেস দেখো, এইটাও একটা সুন্দর অঙ্ক। অ্যাডমিশনে তোমরা এই অঙ্কটা দেখবা, অ্যাডমিশনে তোমরা দেখবা এই টাইপের এই অঙ্কটা, স্পেশালি এই অঙ্কটাই
সহলচলিত স্পন্দনে অ্যাডমিশন ফেজে ইউজুয়ালি সব কোচিং সেন্টারগুলোতে আসে না, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে আসে আর কি। হ্যাঁ, মেজরিটি আমরা জানিও না হয়তো। তো চলো আমরা এটা সলভ করি। লেটসে একটা ভি শেপের পাইপ আছে, ভি শেপের এরকম। সেই যে পাইপটা আছে এটার ভিতরে পানি ভরা, এই পুরোটাই হচ্ছে গিয়া পানি দিয়ে ভরা আছে। ওকে, বাট পাইপের দুই প্রান্তের ইনক্লাইননেস ডিফারেন্ট। লেটসে এই পাশের ইনক্লাইননেস বা এই পাশের কোণ হচ্ছে θ1, আর এই পাশের কোণটা হচ্ছে θ2। দুই পাশে দুইটা কোণ, এখানে θ1 আর এখানে হচ্ছে θ2। এখন এটার ভিতরে যে পানি থাকে তাহলে ডেফিনেটলি একই উচ্চতা পর্যন্তই পানি থাকার কথা। দুইটাতেই একই উচ্চতা পর্যন্ত পানি আছে, এই উচ্চতা পর্যন্ত পানি আছে। ভালো অঙ্ক, মনোযোগ দিলে কিন্তু বুঝতে পারবা, বুঝতে পারলে খুব ভালো লাগবে। আচ্ছা, তো দেখো যে এই যে পানি এক উচ্চতা পর্যন্ত আছে, লেটসে এটা এইচ উচ্চতায় আছে, ধরে নিলাম এই উচ্চতাটা হচ্ছে গিয়া এইচ, তাহলে এই পাশেও তাই এইচ উচ্চতাই আছে। এখন যদি এক সাইড থেকে ফু দেয় কেউ, লেটসে একটা সাইড থেকে এটার উপরে ফু দিল, ধরে নিলাম এই পাশ থেকে এটার উপরে একটা ফু দেওয়া হইলো, তাহলে কি হবে বেসিকলি? এই যে এই উচ্চতা পর্যন্ত যে পানি ছিল, সিম্পল, ফু পড়াতে পানিটা কিছুটা দেবে যাবে প্রেশার পড়াতে। সো দেবে গেলে এই পাশে যদি পানি দেবে যায়, ডেফিনেটলি এই পাশে পানি উঠে আসবে। এবং তারপরে ব্যাপারটা কি হবে, একটা ফু দিয়ে জাস্ট আর ফু দিল না, তাহলে দেখো এই পাশের পানি নামবে, এই পাশের পানি উঠবে, এটা নামবে অতটুকু, এটা উঠবে, উঠার পরে একটু পরে আবার এটা নামবে, এটা উঠবে, এইভাবে দুলতে থাকবে পানি। এই জায়গাটাতে এই পানিটা এভাবে দুলবে। সেই পানিটা যে এখানে এভাবে দুলবে, তো ডেফিনেটলি এটা একটা সরল চলিত স্পন্দন, পুরো পানিটাই হচ্ছে গিয়ে এই সেটআপের মধ্যে এভাবে দুলতেছে, এটা একটা সরল চলিত স্পন্দন। সেটা যদি সরল চলিত স্পন্দন হয় তাহলে সেই সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কালটা কত এটা আমরা বের করতে চাই। এই সিম্পল হারমোনিক মোশনটার পর্যায়কাল কত হবে এইটা আমরা বের করতে চাই। ওকে, রেজাল্ট নিয়ে কি বলেন এসএসসি? ও, তোমাদের তো এই চিন্তা করার কথা না রাজ, তোমার তো এসএসসি পরীক্ষা হয়ে গেছে আগে, তাই না? তো রেজাল্ট নিয়ে কথা বলার থেকে আমার কাছে মনে হয় রেজাল্ট যেরকম হওয়ার উচিত সেরকমই হয়েছে, তো ভালোই তো হয়েছে। আমি যতটুকু জানি আমার কাছে তো মনে হয়েছে যে ভালো হয়েছে আর কি রেজাল্ট। এসএসসি ক্ষেত্রে তো আসলে চ্যালেঞ্জ কম, অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা দেয় ছেলেগণ। সো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এটা তো আছেই, এর ভিতরে হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ এইসব সাবজেক্টে কেউ কেউ প্লাস পাবে, কেউ কেউ পাবে না, এই প্রত্যেক বছর এগুলো হয়, ইটস নাথিং নিউ। হতে পারে খুবই সিরিয়াস স্টুডেন্ট অনেক পরিশ্রমী তো বাংলা ইংলিশে প্লাস পায় নাই, দেয় নাই, এরকম হয় মাঝে মধ্যে। তো এটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই, এতটুকু আর কি। আচ্ছা, বুঝছো? ফাইন, ক্লিয়ার। তো এখন এইটা যে এখানে দুলবে, আমাদের এটার পর্যায়কালটা বের করতে হবে, টাইম পিরিয়ডটা বের করতে হবে। ওকে, তাহলে সবাই একটু চিন্তা করো, চিন্তা করার টাইম দিলাম। কারণ আমি অঙ্ক দিচ্ছি তোমরা করে ফেলতেছো, বা আমি করে দিচ্ছি দেখে ফেলতেছো, এর থেকে মাঝে মধ্যে একটু ব্রেন স্ট্রম করতে হবে। তাতে তুমি অঙ্ক নাও পারতে পারো, বাট তুমি তো কিছু না কিছু চিন্তা করবা। তো এই চিন্তা করার প্রসেসের মাধ্যমেই আমরা আসলে ফিজিক্সটারে ভালো করে শিখতেও পারবো। তো তোমরা একটু এই 3 মিনিট এই অঙ্কটা নিয়ে চিন্তা করো যে এটা কেমনে সলভ করা যায়। অঙ্ক তো বুঝছো, এটা ফু দিছে, এখন পানি এখানে দুলতেছে, তো এর পর্যায়কাল কত হবে দেখি, কে পারো, পারলে তো ভালো, না পারলেও চেষ্টা করো বা চিন্তা করো। 3 মিনিট টাইম দিলাম। ওকে।
সময় পাইলা? চিন্তা ভাবনা করে কোনো আনসার কি পাইলা? ফাইন। আচ্ছা, সো এটা আমরা সলভ করি, তাই না? আই থিঙ্ক এটা মাথার মধ্যে ঢুকছে প্রবলেমটা কি। সো এটা আমাদের সলভ করতে হবে। আমরা এটা বুঝতেছি এখান থেকে ফু দিলে কিছুটা পানি নামবে, এখানে যতটুকু নামবে এখানে ঠিক ততটুকু উপরে উঠবে, এরপরে এরা দুলতে থাকবে এভাবে করে। সেই দোলনের পর্যায়কাল বের করতে হবে। এখন পর্যায়কাল বের করার জন্য আমরা একটা ফর্মুলা শিখছি। আমরা এটা শিখছি যে পর্যায়কাল টি ইকুয়ালস টু, সরল দোলকের ক্ষেত্রে আমরা দেখছিলাম, সবার ক্ষেত্রে এটা ট্রু, সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার সরণ বাই ত্বরণ। সরণ এবং ত্বরণের যদি অনুপাতটা আমরা নিতে পারি, এবং এটা মডুলাসটা নিতে হবে এখানে, যদি এটার সরণ ত্বরণের অনুপাতটা জানি তাইলে এই জায়গা থেকে আমরা হচ্ছে পর্যায়কালটা বের করতে পারবো। তাহলে বেসিক্যালি লাগবে সরণ এবং ত্বরণের অনুপাত, তাইলে অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা পর্যায়কাল এখান থেকে একবারে পেয়ে যাব। তো এখানে সরণ ত্বরণের অনুপাত বের করতে হবে, সেটা কিভাবে করব দেখো। এইটা বুঝতেছো যে এইখানে যদি এক্স পরিমাণ পানি নেমে যায়, ধরে নাও যে এই জায়গাতে এক্স পরিমাণ পানি নেমে গেছে, এইখানে চলে আসছে, তাহলে এই জায়গাতে পানির সরণ কত হইল বুঝতেছো, এতটুকু সে নেমে আসছে, মানে বেসিক্যালি এখানে এক্স পরিমাণ সরণ হয়েছে, পানি এতটুকু নেমে আসবে। পানি যখন এতটুকু নেমে আসবে ব্যাপারটা এরকম হবে, দেখো যে পানি যখন এতটুকু নেমে আসবে এইখানে এক্স পরিমাণ ধরলাম আমরা, ডেফিনেটলি এইখানে পানি এক্স পরিমাণ উঠে যাবে, কত এই পানি কই যাবে, এই পাশে এসে উঠবে। তাহলে এই প্রান্তে হচ্ছে গিয়া একই পরিমাণ এক্স পরিমাণ পানি উপরের দিকে উঠে আসবে। দেখো অঙ্কটা সুন্দর, ভাল লাগবে। এবং এখানে এক্স পরিমাণ পানি হচ্ছে গিয়া উঠে আসছে, যতটুকু নামছে ততটুকুই উঠছে, এটা এক্স। তাহলে বুঝতেছো অ্যাপারেন্টলি হাইটে কিন্তু চেঞ্জ আসছে। প্রথম অবস্থায় এই লাইন বরাবর ছিল, প্রথম অবস্থায় এই লাইন বরাবর ছিল, ইনিশিয়াল অবস্থায় আমরা দেখতেছিলাম প্রথমে এই লাইন বরাবর হচ্ছে গিয়া অবস্থান করতেছিল পানি, দুই লেয়ারেই। যখনই আমরা ফু দিছি এখান থেকে পানি এক্স নেমে গেছে, এখানে পানি এক্স উঠে গেছে। এখন কি উচ্চতার তারতম্য হয়েছে না? ডেফিনেটলি উচ্চতার একটা তারতম্য হয়েছে। দেখো দুইটার যে উচ্চ পৃষ্ঠ তার মাঝে উচ্চতার কিন্তু একটা তারতম্য হয়েছে, এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠের মাঝে কিন্তু উচ্চতার একটা পার্থক্য আছে এখন, যেটাকে আমরা ধরলাম ডেল এইচ, উচ্চতার পার্থক্য। দেখো এই লেয়ারটা এখন এখানে আছে, এই লেয়ারটা এখানে আছে, এই দুইটা লেয়ারের মধ্যে এখন উচ্চতার পার্থক্য ডেল এইচ। তার মানে এখানে একটা চাপও আছে। আমরা ওই যে পানির উচ্চতার পার্থক্য থেকে চাপের সূত্র জানছি, 9-10 জানছি যে ওইখানে যে চাপটা কাজ করবে সেটা হবে এইচ রো জি, মনে আছে? পানির উচ্চতার জন্য চাপ, এবং এই এইচটাই ডেল এইচ, উচ্চতার পার্থক্য। দেখো এখানে একটা উচ্চতার পার্থক্য হয়েছে, যার জন্য এখানে একটা চাপ তৈরি হবে, পানির উচ্চতার পার্থক্য হইলেই পানির ভিতরে একটা চাপ তৈরি হইলো। ওকে ফাইন। তাহলে এই জায়গা থেকে তো এটা বুঝতেই পারতেছো যে চাপ আমি কেন আনলাম, কারণ আমার এখানে লাগবে হচ্ছে ত্বরণ, তার মানে লাগবে বল, ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক। আবার বল কোত্থেকে পাবো, বলের সঙ্গে চাপের সম্পর্ক আছে। কিভাবে? আমরা জানি যে চাপ ইকুয়ালস টু কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে ডেল এইচ রো জি, দেখো এখান থেকে এফ পাবো, এফ ইকুয়ালস টু ডেল এইচ রো জি ইন্টু এ। এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কোনটা, এইটার ক্ষেত্রফল, এই যে পাইপটা যে আছে পাইপটার যে ক্ষেত্রফল ক্রস সেকশন এরিয়া ওইটা। এখন প্রথম কাজ যেটা, এখানে ক্যালকুলেশন বড় আছে, এইগুলো বেশ ক্রিটিক্যাল অঙ্ক, দেখতে মানে বুঝলে খুব ভালো লাগবে। তো দেখো যে এই ডেল এইচটা বের করতে হবে, যে উচ্চতার পার্থক্য কত সেটা বের করা যাচ্ছে। কীভাবে যাচ্ছে এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। এইটা যদি এক্স হয়, এই কোণটা তো θ1, তাইলে এই এক্স এর লম্ব অংশ কত, এতটুকু, এটা হবে এক্স সাইন θ1, এক্স সাইন θ1। দেখো এই যে এটা যদি এক্স হয়, যে লম্ব অংশ এক্স সাইন θ1, ঠিক তেমন করে এটা এক্স, এই কোণটা তো আমরা জানি, এই কোণটা তো θ2, এই যে এটা আর এটা অনুরূপ, তাই তাহলে এরও যে লম্ব অংশ আছে এখানে সেটা কত হবে, এক্স সাইন θ2।
এইটার লম্ব অংশ। তাহলে দেখো এতটুকু হচ্ছে এক্স সাইন থিটা ওয়ান আর এতটুকু হচ্ছে এক্স সাইন থিটা টু। তাহলে এইটুকুর সঙ্গে এইটুকু যোগ করে দিলেই কিন্তু ডেল এইচ পুরোটা, এতটুকু প্লাস এতটুকু মানে পুরো ডেল এইচ। তাহলে ডেল এইচ একবারে বলা যায় ডেল এইচ ইকলস টু হবে এক্স সাইন থিটা ওয়ান প্লাস এক্স সাইন থিটা টু, এটা প্লাস এটা। তাহলে এখান থেকে এক্স কমন নেওয়া যাবে, সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। তাহলে দেখো ডেল এইচ আমরা পেয়ে গেছি, ডেল এইচ পেয়ে গেছি মানে এটা এখানে বসানো যাবে। তাহলে এখানে যদি এটা বসাই ডেল এইচ এর ভ্যালু সেটা আসছে এক্স সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। তাহলে এভাবে লিখলাম এ রো জি এক্স, এই এ রো জি তো আছেই, সঙ্গে এক্স আসছে, এই মানে ডেল এইচ এর ভ্যালু বসাচ্ছি সোজা কথা, প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। এতটুকু বুঝে ফেলছি সবাই? ওকে, সুন্দর, কিছু একটা তো দাঁড়াইছে তাই না? এখন দেখো এখান থেকে সেটা হচ্ছে যে এই যে বল যে আছে, এই বলকে কি রাখা যায়? এই বলকে তো এটাও লেখা যায়, আমরা তো এটা জানি যে এই বল ইকালস টু ভর ইন্টু ত্বরণ, এ রো জি এক্স সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। এইবার ভরকে আবার ভেঙে এটা লেখা যায়, এটা আমরা জানি যে ভরকে লেখা যায় ঘনত্ব ইন্টু আয়তন, পানির ঘনত্ব পানির আয়তন। আর পানির আয়তনকে আবার কি লেখা যায়? পানির আয়তনকে লেখা যায় ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ওই যে সিলিন্ডারের ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে সমস্ত পানির ভর। এখন দৈর্ঘ্য লাগবে আমাদের, তো দৈর্ঘ্যটা কত দেখো, মানে পুরো ব্যাপারটা আমি একবারে লিখে দিতে যাচ্ছি, অনেকগুলো লাইন নালে এক্সট্রা যাবে। বুঝতে পারতেছো? এই আয়তনকে লিখতে পারবো হচ্ছে গিয়া ক্ষেত্রফল ইন্টু মোট দৈর্ঘ্য, যত দৈর্ঘ্য আছে এখানে পানির সেটা। তাহলে একবারে এখানে যদি আমি বসাই ঘনত্ব ইন্টু আয়তন, আয়তনের জায়গায় বসবে ক্ষেত্রফল ইন্টু সমস্ত পানির দৈর্ঘ্য, এটা গেল এম, সঙ্গে আছে এ রো জি এক্স সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। এটা খুব চমৎকার একটা অঙ্ক। ওকে, সো বোথ সাইড থেকে এ কেটে যাবে, তাই না? ফাইন। আমাদের লাগতো সরণ এবং ত্বরণের অনুপাত। খেয়াল করলে তোমরা খেয়াল করে ফেলছো অলরেডি যে এই যে দেখো ত্বরণ আর এই যে হচ্ছে সরণ, ইজন্ট ইট? কজ আমরা দেখতেছি এই সরণটা কতটুকু হয়েছে পানির এক্স পরিমাণ দুই পাশেই, তার মানে এটা সরণ আর এটা ত্বরণ। আমাদের লাগতো হচ্ছে সরণ ত্বরণের অনুপাত, এইটাই তো বেসিকলি এক্স বাই এ। তাহলে এখানে তো এক্স বাই এ আছে, তাহলে সেই এক্স বাই এটা আমরা বের করে ফেলি, এক্স বাই এ, সরি এক্স বাই এ। দেখো এই যে এ যে আছে ত্বরণ এই পাশে ভাগ করে নিছি, আর বাকি জিনিসপত্র এইভাবে চলে আসবে, এবং এই পাশ থেকে কিন্তু ঘনত্বও কেটে গেছে। তাহলে এবার দেখো ঘনত্ব যদি কেটে যায় তাহলে এই পাশে থাকলো কি? এই পাশে থাকলো শুধুমাত্র হচ্ছে এই বড় এল ডিভাইডেড বাই, ওই পাশ থেকে যখন ভাগ করায় আনছো তখন এইখানে থাকতেছে জি, আচ্ছা এই লাইনটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি পরের পেজে যায় হচ্ছে কি এটা পরের অংশটা করি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে লাইনটা পাইছি সেটা হচ্ছে এরকম, এল এ কাটাকাটি করে এল এ ইকুয়ালস, এই দেখো এল আছে আর এ আছে, ইকুয়ালস হচ্ছে জি এক্স সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, জি এক্স সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। সো আমাদের লাগবে সরণ এবং ত্বরণের অনুপাত। ওকে, তাহলে এক্স বাই এ ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই জি সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। ঠিক আছে, এবার তাহলে এটা পেয়ে গেছি, আমাদের যাকে দরকার পর্যায়কাল বের করতে সেটা পেয়ে গেছি, সরণ ত্বরণের অনুপাত। এখন এইখানে আননোন ফ্যাক্টর কোনটা? দেখো এই কোনটা আমরা জানতাম, কারণ আমাদের অঙ্কে বলাই ছিল যে পাইপের দুই প্রান্ত কত কোণে আছে, থিটা ওয়ান থিটা টু। দেখতেছো এটা থিটা ওয়ান এটা থিটা টু, এটা দেওয়া ছিল অঙ্কে, সেটা বসছে। কিন্তু এই এল তো আমরা জানি না,
এল কি সমস্ত পানির দৈর্ঘ্য, সমস্ত পানির দৈর্ঘ্য বলতে কোনটা বুঝাবে, এই বরাবর যে ছিল পুরা পানির দৈর্ঘ্য, লেটস সে এতটুকু দৈর্ঘ্য যদি হয় এল অন, আর এতটুকু দৈর্ঘ্য যদি হয় হচ্ছে গিয়া এল টু, তাহলে বুঝতেছো পানি তো প্রথমে এই লেভেল পর্যন্ত ছিল, এই এল অন প্লাস এল টু যোগ করলেই এই পুরা বেন্ড পাইপটাকে সোজা করে ধরে এমনি করে, তাহলে বুঝতেছো এল অন প্লাস এল টু এই যোগফলটাই কিন্তু সমস্ত পানির দৈর্ঘ্য, এল ইকলস টু এল অন প্লাস এল টু, কারণ এই পর্যন্তই তো পানি ছিল। ফাইন, এখন এল অন এল টু দেওয়া নাই, দেওয়া ছিল উচ্চতা, কিন্তু এই এল অন বের করা যাবে কেমনে যাবে, দেখো এই ত্রিভুজটাতে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এইটা যদি কোণ হয় তাহলে সাইন থিটা ওয়ান, সাইন থিটা ওয়ান ইকুয়ালস লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই এল অন, তাহলে এল অন কত, এল অন হচ্ছে এইচ ডিভাইডেড বাই সাইন থিটা ওয়ান। ওকে, ঠিক তেমন করে এটা বুঝতেছো, এইচ ডিভাইডেড বাই সাইন থিটা ওয়ান, আর এইটা তাহলে কি হওয়া উচিত এল টু, দেখো এই ত্রিভুজ থেকে এইটা আসতো এইচ ডিভাইডেড বাই সাইন থিটা টু, একইভাবে এই ত্রিভুজটা খেয়াল করো, এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, একই রকম। তাহলে দেখো এখান থেকে সুন্দর মতো আমরা কিন্তু এল পেয়ে গেছি, এইচ এবং থিটা দুটো গিভেন ছিল, তাহলে তো এখন আমরা এখানে সেটা বসাতে পারবো। এল ইকুয়ালস আমরা কি পাইলাম, এইচ ডিভাইডেড বাই সাইন থিটা ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই সাইন থিটা টু, এবং নিচে আছে জি সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, হয়ে গেছে, আমরা এটার অনুপাত পেয়ে গেছি। ওকে, তো আরেকটু আসলে সিম্পলিফাই এটারে করা যায়, কি করা যায় এটা লেখা যায়, দেখো এই এইচটা কমন যাবে, নিচে আবার জি আছে, তাহলে এইচ বাই জিটারে কমন নিলাম, উপর থেকে এইচ নিছি আর এখান থেকে হচ্ছে জি নিছি, এরপর নিচে আছে সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, আর এইখানে যদি আমি লসাগু করি তাহলে এরকম আসবে, দেখো উপরে আসবে সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু ডিভাইডেড বাই সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। ওকে, এবার তো এটা বুঝতে পারতেছো এই টার্মটা আর এই টার্মটা যাবে কেটে, দেখছো কই আসছে, এটা আর এটা কাটা, তাইলে আমাদের একদম সিম্পলিফাইড ফর্মে চলে আসছিল যেটা আমরা দেখতে চাই, এইচ বাই জি, আর এখানে আছে দেখো ওয়ান বাই সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, মানে ওয়ান বাই সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, এইটা এই ফর্মে রাখা কি আসলে খুব সুন্দর দেখাচ্ছে, দেখাচ্ছে না কিন্তু আসলে সুন্দর, আরও সুন্দর করা যায়, চাইলে কোসেক থিটা ওয়ান কোসেক থিটা টুও লেখা যায়, থাক ও অত সুন্দরের দরকার নেই, এভাবেই রাখি। তাহলে এই যে এক্স বাই এ সরণ ত্বরণের অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা আমরা বের করতে চাইছি। ওকে, এই এক একটা অঙ্ক, এই অঙ্কগুলো যখন আমরা করছি তোমার মাথায় জেনুইনলি এরকম কোশ্চেন আসবে যে ভাই এই অঙ্কগুলো তো সিরিয়াস অঙ্ক, ভাই আপনি করতে কই নিয়ে যাচ্ছেন, এরকম অঙ্ক কি আমাদের অনেক আসবে, এগুলো কি আমাদের সব পারতে হবে না, এরকম অঙ্ক তুমি তোমার একাডেমিক লাইফে আসলে তোমাকে দিবে না টিচার, একাডেমিকে তোমার কলেজের টিচার এত কঠিন অঙ্ক তোমাকে দিবে না, এবং ইভেনচুয়ালি বুয়েটে চান্স পাইতে হলেই কি এরকম কঠিন অঙ্ক পারতে হবে না, সেটাও না, বইয়ের অঙ্ক পেরেই তুমি চান্স পাবা বুয়েটে ইনশাল্লাহ, বইয়ের চান্স পাওয়া কঠিন কাজ না, সোজা কাজ, তো আমি এটাই মনে করি আর কি। সো ওই জায়গা থেকে বলতেছি, তাহলে তোমার কোশ্চেন থাকারই কথা যে ভাই তাহলে আপনি করান কেন এই অঙ্ক, আপনি কেন চ্যাপ্টার তো সবই পড়ায় দেন, লাস্টের ক্লাসে এসে কেন আপনি হচ্ছে ক্রিটিক্যাল অঙ্কগুলো এইগুলা কোত্থেকে যে নিয়ে আসেন আপনি, কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে কিন্তু ভালো লাগে, এবং এই একটা অঙ্ক করার ভিতরে আমরা কতগুলা চিন্তা করতেছি দেখছো, এর ভিতরে ম্যাথ করতেছি, ত্রিকোণমিতি করতেছি, অনেক কিছু করতেছি, তো এই এক একটা অঙ্ক আসলে তোমার জন্য অনেক কনফিডেন্ট বুস্টার হবে, দেখবা এই অঙ্কগুলো যখন তুমি শিখবা তখন তুমি নিজের প্রতি নিজের কনফিডেন্স বাড়ায় নিবা, যে এই অঙ্কটা যে আমি কইরা শেষ করে বুঝতে পারছি, দ্যাট মিন্স আমি আসলেই অনেক লোড নিতে পারছি, সেটাই তোমাকে আসলে এই কনফিডেন্স দিবে যে বইয়ের ওই অঙ্কগুলা অনেক সহজ, বাট আমরা যদি এই স্ট্যান্ডার্ড পর্যন্ত লাস্টে এসে না পৌঁছাই তাইলে ওই বইয়ের সহজ অঙ্কই তুমি কঠিন মনে করতা। তো এখন তুমি যখন আরেকটু নিজেকে স্ট্রেস করছো, আরেকটু হচ্ছে নিজের থিঙ্কিং ভলিউম বাড়াইছো,
তখন তোমার বইয়ের অঙ্কগুলো সোজা লাগছে। তুমি চিন্তা করে দেখো, ক্লাস 8-এ যখন তুমি পড়ছো, ক্লাস 8-এর অঙ্ক তোমার জন্য অনেক কঠিন লাগছে, পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ টমান কঠিন লাগছে। বাট তুমি যখন ইন্টারে উঠছো, তখন তুমি এটা অ্যাডমায়ার করো এবং এটা তুমি অ্যাডমিট করো, অ্যাকনলেজ করো, আরে 8-এর ওইসব জিনিসপত্র অনেক সোজা ছিল। কিন্তু 8-এ থেকে তো তুমি সেটা বলতে পারতো না, তাই না? তো তুমি যদি একটু বেশি জানো, তাইলে তুমি কিন্তু আসলে তোমার স্ট্যান্ডার্ডটাকে ইজিলি ক্যাপচার করে নিতে পারবা। সো ওইটা দরকার, বুঝছো? দ্যাটস ওয়াই আমরা প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে সেরকম একটা ক্লাস রেখে যাই, যেটা আমাদেরকে মাথায় এই কলটা দেয় যে দেয়ার আর মেনি মোর থিংস, সেইগুলোও তুমি ডিল করতে পারো, টপ মোস্ট স্ট্যান্ডার্ড ম্যাথগুলো। তার মানে বইয়ের জিনিসপত্র তুমি পারবা, তোমার কাছে এক্সপেক্টেড, তুমি বইয়েরও চান্স পাবা, যেখানে চাবা সেখানে চান্স পাবা। তো এরকমভাবেই আমরা একাডেমিক থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। তাহলে এবার আসো, পর্যায়কাল তো হয়েই গেল। পর্যায়কাল টি ইকস টু 2 পাই রুট ওভার স্মরণ বাই ত্বরণ, মানে এক্স বাই এ, এবং এক্স বাই এর মডুলাস নিলেও পজিটিভই থাকবে, এটা বসে যাবে। তাহলে টি ইকলস টু 2 পাই রুট ওভার এইচ বাই জি সাইন থিটা 1 সাইন থিটা 2। লাস্টে যে ফর্মুলা চলে আসছে সেটা কিন্তু এত বেশি কঠিন কিছু না, সেটা দেখেই বোঝা যাচ্ছে, এটা মনে রাখা সম্ভব, তাই না? তাহলে এই পর্যায়কাল বেড়ে গেছে, সুন্দর। তাহলে কি কি জানতে হইতো? জানতে হইতো হচ্ছে উচ্চতা, আর জানতে হইতো পাইপের দুই প্রান্তের নতি কোণ। ওকে, ফাইন। তো দেখো ব্যাপারটা এরকম, মানে এই পাশে কত কোণে আছে পাইপটা, এই পাশে কত কোণে আছে, এই দুইটা এখানে বসা দিবা। আর প্রথমে তো পানি একটা উচ্চতা পর্যন্ত ছিল, এই পর্যন্ত পানি ছিল, তাহলে সেই উচ্চতাটা কতটুকু? এইটা, এই পাশে যা ছিল এই পাশে তাই ছিল প্রথমে, ফু দেওয়ার পরে না তারতম্য হয়েছে। তাহলে এই উচ্চতাটা দুই পাশে নতি কোণ এখানে বসাই দিলেই সলভড। ওকে, আবার এটার একটা সিম্পলিফাই কেস আছে। সিম্পলিফাই কেস কোনটা? যদি এরকম হয়, লেটস সে, যদি এরকম হয়, ধরো যে এই দুইটা কোণ সমান, থিটা 1 আর থিটা 2 সমান হতে পারে না, দুই পাশে একই কোণে আছে। তাহলে কি হইতো? থিটা 1 থিটা 2 সমান এবং সেই কোণটা থিটা, তাহলে এখানেও সাইন থিটা, এখানেও সাইন থিটা। সো দুইটাই সাইন থিটা হলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা হলে রুট ওভার থাকলে সেটা হয়ে যেত সাইন থিটা, সেটা আবার 1/sin থিটা মানে কোসেক থিটা। সেই ক্ষেত্রে সূত্রটা কিন্তু দেখতে এরকম হয়ে যেত, টি ইকলস টু 2 পাই রুট ওভার 2 পাই রুট ওভার এইচ বাই জি সাইন স্কোয়ার থিটা বর্গমূল হয়ে বেরোয় আসলে কোসেক থিটা। সলভড। আনসার। এটা কখন? যখন দুইটা কোণ সমান দুই পাশে। আর এটা কখন? যখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল। ভালো লাগলো না অঙ্ক করার পরে? তোমার একটা গুড ফিল হওয়ার কথা যে আরে সেরা তো। প্রথমে একদম ট্রেসলেস লাগতেছিল যখন তোমাদেরকে এই অঙ্কটা দিয়েছি, আমি ভাবার জন্য টাইম কেন দিয়েছি? ভাবার জন্য টাইম এই জন্যই দিয়েছি যে তুমি যখন ভাবনা চিন্তা করতে গেছো, তখন তুমি বুঝতে পারছো যে এখানে ক্লিউলেস লাগতেছে। বাট সেখান থেকে দেখো আমরা কত টেকনিক্যালি এই সূত্র ধরে ধরে আগায় আগায় এরকম একটা ট্র্যাপি অ্যান্ড ক্রিটিক্যাল প্রবলেমকেও সলভ করতে পারি। তো আমরা যারা হচ্ছে পর্যাবৃত্ত গতিটা পড়লাম, আজকে 9 নম্বর ক্লাসে এসে কী শিখলাম বা কী শিখতেছি? যেটা তুমি শিখতেছো সেটা তুমি ইউজুয়ালি বইয়ে শিখতেছো না, বাট এটা তুমি আজকে ক্লাসে শিখে এটা বুঝতেছো যে পর্যাপ্ত পরিমাণে তুমি আসলে যা শেখার কথা একাডেমিকে সেটা শিখছো। মানে পর্যাবৃত্ত গতি নিয়ে আমরা একটা মনে করো সেই একটা ব্যাপার স্যাপার, তাই না? প্রচুর পড়ালেখা করে ফেলছি আমরা। আচ্ছা, ফাইন, প্রচুর পড়ালেখা হয়ে গেছে। ওকে, তো গেল। তো এরকম হাজারো প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো এই প্রবলেম দুটো আমাদেরকে আসলে ভাবাইছে। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে কাজ দিয়ে রাখছিলাম, এটা তো আরও মজা। এটা সলভ করলে তো তোমার মনে করো যে আর কঠিন মজা লেগে যাবে। এখন এই মজাটা তোমরা নিতে পারবা যে আমি কি এখন এই অঙ্কটা করাবো? তো এটা ভাবতেছি যে এটা কি করানো উচিত। করানোর পরে তোমার বেশ ওয়াও লাগবে যে আরে সেরা তো, অঙ্ক তো এরকমও হতে পারে। এটা পারবা কে কে বলো? এটা টাস্ক দিছিলাম তোমাদেরকে, কে কে করতে পারবা?
ওকে ফাইন, চলো আমি করে দিই না। আচ্ছা, তো যেটা হইছে সেটা হচ্ছে এইটাকে টাইনা ছেড়ে দিব এবং এটা এভাবে করে দুলবে। সো এই যে দোলনটা হবে তার পর্যায়কাল কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা এটাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বসাবো। স্থানাঙ্ক ব্যবস্থায় বসায় দেখবো আসলে কি কি চেঞ্জ হয়েছে। দেখো, প্রথম কেস ধরলাম স্প্রিংটা হচ্ছে এল পরিমাণ লম্বা ছিল ইনিশিয়ালি শিথিল অবস্থায়, এটা শিথিল, এখন পর্যন্ত টানি নেই, নর্মালি এটা ছিল। এবার এটা টানছি, অনেক কাহিনী হবে কিন্তু, হ্যাঁ এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। মনোযোগ 1%ও কম দিলে দেখবা যে এরা বুঝলো না কিছু। যে দুই পাশে দুইটা ভরকে যুক্ত করে টাইনা ছেড়ে দিছি, তাহলে ওরা কি করবে, এভাবে এভাবে করে কাছে আসবে দূরে যাবে, কাছে আসবে দূরে যাবে, কাছে আসবে দূরে যাবে। এবং ওই কাছে আসবে দূরে যাওয়া যে ব্যাপারটা, ওইটা সিম্পল হারমোনিক মোশন, ওইটার পর্যায়কালটা বের করতে হবে। ওকে, আচ্ছা ফাইন। তো দেখো যে দেখো যে যে এই দুইটা আরো সরে যাবে, ধরলাম এটা না এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস। তো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসে এটা আছে, একটা অ্যাক্সিস ধরলাম আর কি, তো এটা দূরে সরে যাবে। এই বলটা এখানে আছে, এই বলটা লেটস এইখানে আছে, দূরে সরে গেছে। দ্যাট মিনস এর ভিতরে স্প্রিংটাও লম্বা হয়ে গেছে, এই স্প্রিংটাও স্ট্রেসড হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো স্প্রিংটা যদি লম্বা হয়, কতটুকু লম্বা হয়েছে, লেটস সে ধরলাম এটা x1, মানে এই জায়গার স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক x1 আর এই বিন্দুর স্থানাঙ্ক x2। তাহলে বলো তো এই জায়গাতে মোট দৈর্ঘ্য কত হবে? মোট দৈর্ঘ্য হবে এই x1 থেকে x2 বিয়োগ করে দিলেই হয়, তাই না? বা এইটাকে x2 বলি, এটাকে x1 বলি, এটাকে x1, এটাকে x2 বলি। ওকে ফাইন, তাহলে এই দূরত্ব তো আমরা বুঝতেছি যে x2 মাইনাস x1, এইটা হচ্ছে এই দূরত্বটা স্থানাঙ্ক, এইটা থেকে এটা বিয়োগ করে দিলেই তো এতটুকু। এখন স্প্রিং এর দৈর্ঘ্য এতটুকু, তাহলে স্প্রিং মোট প্রসারিত কতটুকু হয়েছে? আগে ছিল দৈর্ঘ্য এত, এখন দৈর্ঘ্য এত, এইটা থেকে এটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে। তাহলে স্প্রিং এর প্রসারণ, স্প্রিং এর প্রসারণ, স্প্রিং এর প্রসারণটাকেই আমরা এক্স বলতে পারবো। সে এক্স ইকলস টু কত হয়েছে? দেখো এখন দৈর্ঘ্য হচ্ছে x1 মাইনাস x2, x2 মাইনাস x1, এইটা থেকে আদিতে দৈর্ঘ্য ছিল এল শিথিল অবস্থা, সেটা বিয়োগ করে দিছি। তাইলেই তো পেয়ে গেছি স্প্রিংটা অ্যাকচুয়ালি কতটুকু লম্বা বা প্রসারিত হইল। সবাই বুঝে গেছে তাই না? দেখো এই অঙ্ক আমরা কই যাই চিন্তা ভাবনা করে, আমরা কেমন একটা মনে করো যে কোন জায়গার থেকে কোন জায়গায় নিয়ে যাই আমরা সিম্পল হারমোনিক পছন্দে। দেখো ওকে ফাইন। তো বুঝতেছো এখন এইটার দৈর্ঘ্য হচ্ছে x2 মাইনাস x1 এবং এই দৈর্ঘ্য থেকে আদিতে শিথিল অবস্থা যে দৈর্ঘ্য ছিল সেটা বিয়োগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি আসলে স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে টাইনা লম্বা করার পরে। এটা আমাদের কাজে লাগবে, এটা কেন বের করছি একটু পরে দেখবা। কিন্তু আমরা স্প্রিং এর প্রসারণটা জানি, লাগবে এখানে স্প্রিং এর প্রসারণ। এবং আমরা এটা সবাই জানি যে আমাদের কাজ হচ্ছে গিয়া পর্যায়কালটা বের করে নিয়ে টিটা বের করে নিয়ে আসা। ওকে আচ্ছা, টি যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা জানি সরণতরণের অনুপাত লাগবে। তাহলে সরণতরণের অনুপাত যদি দরকার হয়, খেয়াল করো মজা, আমিও কিন্তু চিন্তা করতেছি তোমাদেরকে করতে দিয়ে। এইটা যে x2-তে আছে, এইটার উপরে কি একটা প্রত্যয়নী বল এদিকে কাজ করতেছে না? স্প্রিংয়ে টানলে কি হয়, প্রত্যয়নী বল কাজ করে, ওরা আবার নিজের দিকে নিয়ে আসতে চায়। তাহলে এই স্প্রিং ধ্রুবক তো কে বলা আছে, তাহলে কে x2 পরিমাণ এখানে প্রত্যয়নী বল এদিকে কাজ করতেছে এটার উপরে, এই ভরের বস্তুর উপরে। এবং এটার ভর আমাদের জানা আছে, এটা হচ্ছে m2 আর এটা m1। ঠিক তেমন করে এটার উপরেও তো এদিকে একটা প্রত্যয়নী বল কাজ করবে, সেটা কত? কে x1। কেন? কারণ আমরা জানি স্প্রিং বল F ইকুয়ালস টু kx। তাহলে এইদিকে একটা বল থাকবে যেটাকে আমরা বলতে পারবো F1, এইদিকে একটা বল থাকবে যেটা হচ্ছে F2, দুজনের দিকে একটা বল পাবে। ওকে
ফাইন, এটা সবাই বুঝে গেছি। তাহলে এবার দেখো, যে বল পাইলো, দুইজন যদি দুটো বল পাইলো, তাহলে এই পুরো সিস্টেমে আমরা মোট বলটা বের করে নিতে পারবো না? ডেফিনেটলি পারবো। মোট বলটা কত হবে সে বুঝতেছো? যে কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু, এটাই কিন্তু মোট বল, প্রত্যনি বল। মোট বল না, সরি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট বস্তুর উপরে বল। মোট বলের আমাদের দরকার পড়বে না। প্রথম বস্তুর উপরে কার্যকর বল এফ ওয়ান কে এক্স ওয়ান, এবং দ্বিতীয় বস্তুর উপরে কার্যকর বল এফ টু ইকুয়ালস টু কে এক্স টু। ওকে, এখন বলকে ভেঙে এভাবে লেখা যায়, বল হচ্ছে গিয়া ভর ইন্টু ত্বরণ। তাহলে এটা হচ্ছে এম ওয়ান বস্তুর উপরে বল, তাহলে এম ওয়ান এ ওয়ান কে এক্স ওয়ান। ঠিক তেমন করে এই পাশে এম টু এ টু কে এক্স টু। এখন এই জায়গাতে আমরা এটা বুঝতেছি যে ত্বরণ যে আছে এমন, এই ত্বরণ যে আছে এমন, এই ত্বরণ এমনকে মানে ত্বরণ যে আছে এ ওয়ানটা আমাদের বের করতে হবে। তাহলে এ ওয়ান কী হওয়া উচিত? এটা তো সবাই বোঝার কথা, যে এটা সবার বোঝার কথা যে ত্বরণ মানে সরণের ডাবল ডেরিভেটিভ। তাহলে এইটা সরণ তো এক্স ওয়ান, এটা দুইবার ডিফারেন্সিয়েশন সময়ের সাপেক্ষে। তার মানে যে এক্স ওয়ানকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট যদি আমরা করি, বুঝতেছো, তাহলেই কিন্তু আমরা পাবো হচ্ছে গিয়ে এ ওয়ান, তাই না? এটা তো আমরা সবাই বুঝছি, বুঝছো তো ব্যাপারটা? ডেফিনেটলি এটা সবার বোঝার কথা। ডাবল ডেরিভেটিভ অফ হচ্ছে এক্স ওয়ান। ঠিক তেমন করে এ টু কত হবে? এই এক্স টু এর দুইবার ডিফারেন্সিয়েশন, বুঝছো তাই না? এই যে এক্স টুকেও দুইবার ডিফারেন্সিয়েট করছি, এই এ ওয়ান এ টু এখানে বসাই দিতে পারবো, এখানে আর এখানে বসাই দিতে পারবো। তাইলে এই জায়গাতে খেয়াল করো, এমন এক্স ওয়ানকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করছি, কে এক্স ওয়ান। ঠিক তেমন করে এই পাশেও এম টু কে এক্স টু, এখানে এক্স টু এর সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। এইবার যেটা করা যায়, খেয়াল করো যে আমরা এবার একটা কাজ করব। এই যে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি, দুইটা সমীকরণ দিয়ে একটু ব্যালেন্স করব। এইটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আমরা দুই জায়গা থেকে দুটো সমীকরণকে বের করছি দুইটা বস্তুর উপরে। এইবার এই যে সমীকরণটা আছে এটার সঙ্গে আমি এম টু গুণ করব এম টু এটার সঙ্গে। ঠিক তেমন করে এই যে সমীকরণ আছে এটার সঙ্গে আমি এম ওয়ান গুণ করে তারপরে একটা থেকে আরেকটা হচ্ছে গিয়ে যোগ করে দিব, একটার সঙ্গে আরেকটাকে আমি যোগ করে দিব এখানে। ঠিক আছে, একটার সঙ্গে আরেকটাকে আমরা এখানে যোগ করে দিব, এই কাজটা করে যোগ করব। কেন এই গুণ করে যোগ করব বলো তো? কারণ খেয়াল করে দেখো, এই জায়গাতে এম ওয়ান আছে আর এই জায়গাতে এম টু আছে। তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এইখানে এম টু গুণ করলে এইখানেও হবে এম ওয়ান এম টু, আর এখানে এম ওয়ান গুণ করলে হবে এম ওয়ান এম টু। তাহলে এম ওয়ান এম টুটা কমন নেওয়া যাবে, যোগ বিয়োগ যাই করে কমন নেওয়া যাবে এই দুটো সমীকরণ দিয়ে। দ্যাটস ওয়াই আমরা এটাকে গুণ করব, গুণ করে করব বিয়োগ, গুণ করে কি করব? গুণ করে বিয়োগ করব। বাট তার আগে একটা জিনিস একটু তোমার বুঝতে হবে, সেটা হচ্ছে এই জায়গাতে একটু খেয়াল করতে হইতো। দেখো মনোযোগ, এক্স হচ্ছে সরণ আর এফ হচ্ছে বল, এই দুইটার দিক এক হইলে প্লাস হবে, এই দুইটার দিক যদি উল্টা হয় তাহলে মাইনাস হবে, সরণ এবং বলের দিক। তাহলে খেয়াল করে দেখো, এই দিকে বল কাজ করতেছে এফ ওয়ান, আর এই বস্তু কিন্তু মানে এক্স ওয়ান এই দিকেই, তার মানে বুঝছো এটা প্লাস। প্রথম সমীকরণটা এখানে প্লাসই থাকবে। বাট এই পাশেরটাতে খেয়াল করে দেখো যে বল কিন্তু উল্টা দিকে কাজ করতেছে, এটার উপরে দেখো যেদিকে সরণ ওই দিকেই তো যাইতে যাচ্ছে, এবং ওই দিকেই বল, তার মানে সরণ বল একই দিকে, দেখছো এখানে প্লাস। বাট এখানে চিন্তা করে দেখো, সরতেছে সামনে বল তো উল্টা দিকে, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস ছিল, এই যে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস আছে। ওকে ফাইন, তাহলে এবার বুঝে গেছো। এবার হচ্ছে এটা গুণ করে এইটার সঙ্গে এম ওয়ান এম টু গুণ করবো, এটার সঙ্গে এম ওয়ান গুণ করে দুইটারে বিয়োগ করে দিব। ভাই অনেক বড় কাহিনী হয়ে যাচ্ছে না? তো খেয়াল করে দেখো, প্রথম সমীকরণটা এরকম আসবে, এম ওয়ান এম টু
কে এক্স ওয়ান। আর দ্বিতীয় সমীকরণটা আসবে এরকম, m1 m2 গুণ করে নিছি আমরা। আর এখানে কিন্তু আছে, এখানে কিন্তু এই যে এখানে আমরা কত গুণ করছি দেখো, প্রথম সমীকরণে গুণ করছি m2, তাহলে এই জায়গায় একটা m2 আছে। দ্বিতীয় সমীকরণে গুণ করছি m1, একটা মাইনাস তো আছেই, কে x2 ছিল, এখানে m1 চলে আসছে। সবার বোঝার কথা, এই যে m1 দ্বারা গুণ করছি, এখানে m1 আর এখানেও m1 চলে আসছে। আর এই জায়গায় তো মাইনাস একটা ছিলই, যেহেতু এই বলটা বিপরীতে এক্স এর উল্টা দিকে। দেখো এইটা এক্স এর দিকে, এক্স অক্ষের পজিটিভের দিকে বলটা, আর এই বলটা ছিল এক্স অক্ষের নেগেটিভের দিকে। দ্যাটস এই বলটার এখানে একটা মাইনাস ছিল। এবার আমরা যে কাজটি করিব সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ যে বিয়োগ করে দিব। তাহলে এই দুইটা যদি বিয়োগ করি, এই অঙ্ক তুমি না দেখে আগের থেকে কখনোই পারতে না, দেখার পরে তোমার ভালো লাগবে। ওকে, বিয়োগ যদি করে দিই তাহলে এই অংশটা কমন m1 m2, তাহলে m1 m2 কমন নিয়ে নিব। মাইনাস করছি, দেখো মাইনাস করলে এটা এখানে থাকতেছে। আচ্ছা, আর এইখানে মাইনাস করলে এইটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে কে কমন নেওয়া যাবে। ওকে, আর সঙ্গে থাকবে হচ্ছে প্লাস হয়ে গেল, উপস একটু দেখো, এইখানে ছিল x1, এখানে ছিল x1, এখানে কারণ হচ্ছে যে আমরা তো জানি বল ইকুয়ালস টু হচ্ছে দেখো কেন এটা করছি, এখানে কেন x হবে, এখানে x এই কারণেই হবে, আমরা জানি স্প্রিংয়ের বল হচ্ছে F ইকুয়ালস টু kx, এই এক্সটা হচ্ছে স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে, তাই না? তো আমরা তো বের করছিলামই স্প্রিংটা প্রসারিত হয়েছে এতটুকু, এই যেখানেই বের করা আছে স্প্রিং প্রসারণ এক্স, তার মানে এটার উপরেও বল কে এক্স, ওটার উপরেও বল কে এক্স, কিন্তু কথা হচ্ছে এই বলটা উল্টা দিকে দেখছে, এখানে একটা মাইনাস। আর এইটা কেন আসছে x2, কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে a2 মানে দ্বিতীয় বস্তুর ত্বরণটা হচ্ছে তার যে অবস্থান ভেক্টর, এই যে x1 x2, সেইটার সময়ের সাপেক্ষে দুইবার ডাবল ডেরিভেটিভ, এটার ক্ষেত্রেও তাই। ওকে ফাইন, তো এই যদি হয় তাহলে এখানেও ব্যাপারটা এরকম ছিল। ওকে, এটা হবে ও এক্স, দুটোতেই এক্স, এখানে গুণ করছি আমরা m2, ফাইন, এখানে m2 এখানে m1। এবার দেখো ঠিক আছে, বিয়োগ করে দিলে প্লাস হয়ে যাবে, কে এক্সটা কমন যাবে, থাকবে হচ্ছে m2 মাইনাসটা প্লাস হয়ে যাবে m1, প্লাস বিয়োগ করছি, বিয়োগ করলে এইটা প্লাস হয়ে যাবে। ফাইন, এইবার এই যে অংশটা আছে এইটাকে আচ্ছা, তো দেখো এইটাকে আমরা এই পাশে ভাগ করে নিয়ে আসবো, তাহলে এটা লিখতে পারবো m1 m2 ডিভাইডেড বাই, এইটা ভাগ করে নিয়ে আসছি m1 প্লাস m2। ও বাবা, অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অঙ্কের লাস্টে চলে আসছি। এখনও হয়তো বা তোমাদের দেখে মনে হবে যে কুল কিনারা নাই, বাট পেয়ে গেছি। তো এই যে অংশটা আছে, এইখানে যে অংশটা আছে, এইটারে বলে হচ্ছে গিয়া মাস রিডিউস, এটারে বলে হচ্ছে গিয়া মাস রিডিউস, এটার নাম হচ্ছে ইংলিশে মাস রিডিউস, মনে রাখবে এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, বাংলায় কোনো নাম নেই। সো মিউ ইকুয়ালস টু m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2। মাথায় রাখবা যে স্প্রিংয়ের সঙ্গে যে দুইটা ভর যুক্ত ছিল, সেই দুইটা ভরের গুণফল উপরে যোগফল নিচে, এইটারে বলে মাস রিডিউস মিউ। ওকে, তাহলে এটা যদি মিউ হয় তাহলে এই জায়গা থেকে এই শেষ, এই জায়গা থেকেই বাকি জিনিসপত্র আমরা বের করতে পারবো। কীভাবে পারবো দেখো, প্রসারণ ইকুয়ালস টু এই সমীকরণটা বের করে রাখছিলাম না, এক্স ইকুয়ালস টু x2 মাইনাস x1 মাইনাস এল, তাহলে দেখো এই লাইনটাকে এবার কাজে লাগাবো, x2 মাইনাস x1 মাইনাস এল, এই যে এখন এটা ডেরিভেটিভ করব সময়ের সাপেক্ষে, একবার করলাম
এটারে করলে আর এইটা তো ধ্রুবক, ধ্রুবকরে করলে 0, ওটা গেছে গা। কথা তো স্থির শিথিল অবস্থায় যে দৈর্ঘ্য, এটা তো চেঞ্জ হচ্ছে না। ফাইন, এটা কেন করতেছি দেখছো, এই জায়গায় এই টার্মটা আছে না, এটা রিপ্লেস করব, আরেকবার ডেরিভেটিভ করবো এটারে আরেকবার। দেখো মজা, এইবার এই অংশটা চেনা জানা লাগে, এখানে আছে, এখানে আছে, এইটা এটা জাস্ট উল্টা, মাইনাস নিলেই কিন্তু এইটা, তার মানে বুঝতেছে এখান থেকে এই কথাটা লিখা যাবে মাইনাস, এইটা মাইনাস কমন নিছে, তাহলে এইবার হুবহু অবিকল যে এই টার্মটা এইটারে রিপ্লেস করে দিব মাইনাস এইটা দ্বারা, এইখানে বসে যাবে। তাহলে এই লাইনটা আমাদের এখানে নিয়ে আসবে, সঙ্গে আছে মিউ, দেখতেছো এখানে আছে মিউ, আর এইটার বদলে আমরা এতটুকু লিখতে পারি, এইটা যেটা হচ্ছে মাইনাস প্রসারণের সময়ের সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েশন, আর এই পাশে আছে হচ্ছে গিয়া কে এক্স। এইটারে কি ত্বরণ বলে না, এটারে বলে ত্বরণ। আমরা জানি প্রসারণের সময়ের সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েশন মানে এটাই ত্বরণ। তাহলে দেখো মিউ ইন্টু ত্বরণ, এই এটা মাইনাস আছে এখানে সামনে, কে এক্স। এই লাইন পর্যন্ত সবাই বুঝে ফেলছো, শেষ, একদম লাস্টে চলে আসছি। ও বাবা, তাহলে দেখো এইটা হচ্ছে ত্বরণ আর এটা হচ্ছে সরণ, ত্বরণ আর সরণ পেয়ে গেছি। তাহলে ত্বরণ এবং সরণের সম্পর্ক এখান থেকে আমরা পেয়ে যাবো, কারণ আমাদের দরকার সরণ বাই ত্বরণ, এক্স বাই এ, এক্স বাই এ ইকলস টু মাইনাস মিউ বাই কে। আমরা নিব মডুলাস, এটা মডুলাস নিলে মডুলাস অফ এক্স বাই এ ইকলস টু আসবে মিউ বাই কে। ওকে, এটাই তো দরকার, কারণ আমরা জানি পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার সরণ বাই ত্বরণ, এবং এখানে সরণ বাই ত্বরণ কত দেখতেছো, সরণ বাই ত্বরণ হচ্ছে গিয়া এই যে এইটা মিউ বাই কে। ফাইন, এখানে চলে আসবে মিউ বাই কে, ডান হয়ে গেল। জস কিন্তু প্রবলেমটা, তাহলে প্রবলেমটা কি ছিল, আমরা দেখতেছি যে একটা স্প্রিং ছিল, হ্যাঁ একটা স্প্রিং ছিল, যে স্প্রিংটা স্প্রিং ধ্রুবক ছিল কে, এবং সেই কে স্প্রিং ধ্রুবকের সঙ্গে আমরা 2টা বস্তু যুক্ত করছি, m1 ভর এবং m2 ভরের, টেনে ছেড়ে দিছিলাম, পর্যায়কালটা এখান থেকে পেয়ে যাব। তাহলে কি লাগতেছে, লাগতেছে হচ্ছে গিয়া স্প্রিং ধ্রুবক কে, সেটা এখানে বসে যাবে, আর এখানে মিউ নামে একটা টার্ম চলে আসছে যেটাকে আমরা বলি ম্যাথ রিডিউস, এবং এটা মানে হচ্ছে গিয়া যে 2টা ভর যুক্ত থাকবে সেই 2টা ভরের গুণ ফল দিব উপরে, নিচে সেই 2টা ভরের যোগ ফল দিয়ে দিব, তাহলেই হইল। দেখো অনেকটা স্প্রিং এর সূত্রের মতো না, স্প্রিং এর সূত্র মনে আছে যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে, ওই যে একটা স্প্রিং ঝুলন্ত আছে, যে স্প্রিং এর সঙ্গে একটা ভর যুক্ত করে দিছো, স্প্রিং ধ্রুবককে ভর এম, ওইটার মতোই কিন্তু, কিন্তু এটাকে বলতেছি মিউ, যেটা বেসিক্যালি একটা ভর না, কারণ এটা তো 2 মাথায় ভর আছে। তখন কি করতে হবে, 2 মাথায় যদি ভর থাকে তাহলে উপরে সেই ভরগুলার গুণফল, নিচে সেই ভরগুলার যোগফল বসে দিতে হবে, তাইলেই সলভ। তো দেখছো আরেকটা লেয়ারে আমরা চিন্তা করা শিখলাম, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এই টাইপের অঙ্ক। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সময় যে বুয়েটে ফার্স্টও হয়েছে সেও জানতো না, বুয়েট পরীক্ষার আগেও, ইভেনচুয়ালি এখনও নাও জানতে পারে, হু নোস। সো অল আই এম ট্রাইং টু সে যে সেটা তুমি একাডেমিক থেকে সেই অঙ্ক পর্যন্ত জানতেছো, নট দ্যাট যে শুধুমাত্র সেই অঙ্কটা জানতেছো, তাইলে তুমি আসলে পরবর্তীতে যা কিছু করতে পারবা না। কিন্তু কথা হচ্ছে তুমি সব জানার পরে এতদূর পর্যন্ত তুমি জানতেছো, যেতদূর পর্যন্ত আসলে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা জানার সুযোগটাও পায় না। ওকে, সো আমরা যদি এটা বুঝে ফেলি তার মানে আমরা পর্যায়বৃত্ত গতি পেরে ফেলছি, ইটস ডান অ্যান্ড ডাস্টেড। ওকে ফাইন, টি স্কোয়ার হবে না, হ্যাঁ ফাইন টি স্কোয়ার হবে,
আরে লিখতে যায় কোথায় স্কোয়ার দিনেই মজা লইতেছো, এখানে একটা স্কোয়ার থাকবে, বুঝছোই তো, স্লিপ অফ দ্য পেন। ওকে, হয়তো বুঝছোই। আল্লাহ, বুঝছি সবাই, ক্লিয়ার? আচ্ছা, ফাইন, ওকে। চ্যাপ্টার 8 শেষ, আর একটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, তরঙ্গ। শুক্রবার এক্সট্রা ক্লাস, আগামীকালকে, যেহেতু এই সপ্তাহে ক্লাস হয়নি দুটো, এবং হয় না কারণ তুমি বুঝতেই পারতেছো যে তোমাদের যারা সিনিয়র ভাইয়েরা আছে, কি বলে, যারা এখন পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা 25 ব্যাচের, সো ওদের তো এখন ফিজিক্স পরীক্ষা চলতেছে, জানো কি না তোমরা? আজকে হইলো ফার্স্ট পেপার পরীক্ষা, আবার 10 তারিখে সেকেন্ড পেপার পরীক্ষা। সো ওদেরকে নিয়ে কিছুটা ব্যস্ততা যাচ্ছে, এই জন্য তোমাদের এই উইকেই ওই দুটো ক্লাস হয়নি। তারপরেও আমি বললাম আগামীকালকে আমরা একটা হচ্ছে এক্সট্রা ক্লাস দিয়ে দিচ্ছি, যাতে করে ওইটা ব্যালেন্স হয়। আদারওয়াইজ আমাদের এই সব কিছু ইনশাল্লাহ গোছানোই আছে। একটা চ্যাপ্টার বাকি আছে এই কোর্সের, সেটা হচ্ছে তরঙ্গ। সো আমরা আগামীকালকে তরঙ্গ শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? ফাইন, সো দ্যাটস ইট। আজকে আমরা হচ্ছে গিয়া চমৎকার কিছু কনসেপ্ট সলভ করছি। আই থিঙ্ক একাডেমিক ব্যাচে কখনোই কখনোই কেউ এই অঙ্কগুলো সলভ করাবে না। ইভেনচুয়ালি আমারও করানোর সুযোগটা সব সময় হয় না, তোমাদের সঙ্গে হয়েছে। ওকে, আমরা এই যে স্প্রিং ম্যাথ সিস্টেমের অঙ্ক করেছি, বুঝলাই এটা কেমন টাইপের অঙ্ক ছিল, একটার থেকে একটা ডেঞ্জারাস ছিল। আমরা একটা ইনক্লাইন সারফেসে আসলে সিম্পল হার্মোনিক মোশনের অঙ্ক করেছি। আমরা পানির পাইপে ফু দিয়ে আসলে কীভাবে করে হচ্ছে পানির দোলনে সিম্পল হার্মোনিক মোশন বের করা যায় সেটাও করেছি। সো দ্যাটস ইট। সবাই ফুললি কনফিডেন্ট থাকবা, এই চ্যাপ্টারে এই 9টি ক্লাস করে ফেলবা। সবাই বইয়ের সঙ্গে একটু চোখ বুলাইলে মনে হবে বইয়ের অঙ্ক পানি পানি মনে হবে, পানি। মানে বইয়ের অঙ্ক যদি তুমি না পারো এতটুকু পড়ার পরে, তাহলে কিছু বলা উচিত না তোমার। ওকে, সো দ্যাটস ইট। আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। সোফার, টেক কেয়ার, লাভ ইউ, বাই। আর ক্লাসে থাকবা সবাই, হ্যাঁ? পরীক্ষা শেষ হয়ে গেলে রেগুলার ক্লাসে থাকবা।